হুইল চেয়ার কিছুই প্রমাণ করে না, কিন্তু জীবন অনেক কিছু প্রমাণ করে। এবং হুইল চেয়ারে যিনি বসে থাকেন তার একটা আদম্য লড়াই থাকে জীবনে ফিরে আসবার। তিনি বারবার চিৎকার করে বলেন, ও জীবন রে। সেই রকম একজনের সঙ্গে আজকে আমরা কথা বলবো। প্রথম চাকরি জীবনটাই শুরু হয়েছিল CWSN হোম দিয়ে, মানে অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড বাচ্চাদের হোমে আমি প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করি। এবং সেই কাজ করতে করতে নিজেরও খুব আগ্রহ হয়েছিল যে আমি এদেরকে নিয়ে যদি কোনোভাবে এগোতে পারি কিংবা আগামী দিনে এদের ভাষা যদি শিখতে পারি। নমস্কার, আমার নাম কদম খাতুন শেখ। ঠিক কত বছরে মনে হলো যে আপনাকে হুইল চেয়ারে বসতে হবে? যখন আমি প্রথমে তো হুইলচেয়ার সম্পর্কে কোনো ধারণা ছিল না, না আমার ছিল না আমার পরিবারের ছিল। কিন্তু মাঝে মাঝে টিভিতে দেখতাম কিছু কিছু সিরিয়ালে, যেখানে কিছু কিছু মানুষ যারা বয়স্ক মানুষ হোক অথবা যে মেন ক্যারেক্টার সে হয়তো শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু হুইলচেয়ার ব্যবহার করছে। তো তখন থেকেই সিরিয়াল দেখতে দেখতে আমার মনে হলো যে হ্যাঁ, আমারও একটা হুইলচেয়ার থাকা দরকার। মানে ছোট বয়স থেকেই আপনি প্রতিবন্ধকতার শিকার? একদম 3 মাস বয়স থেকে। 3 মাস বয়সে আমার পোলিও হয়েছিল। পারিবারিক জীবন কতটা কষ্টের ছিল? চারপাশের জীবন কতটা কষ্টের? পারিবারিক জীবন সেরকম কষ্ট ছিল না, কারণ আমার প্যারেন্টস খুব সাপোর্টিভ ছিল। হ্যাঁ, ইকোনমিক্যালি আমি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করি সেই সময়। এখন অবশ্য না, এখন আমরা ইকোনমিক্যালি অনেক স্ট্রং। আমি নিজে অনেক ইকোনমিক্যালি এখন স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট। বাট যখন আমি ছোট ছিলাম তখন আমরা ইকোনমিক্যালি দরিদ্র ছিলাম। কিন্তু দরিদ্র থাকা সত্ত্বেও আমার পরিবার আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং আমার সমাজ আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যেটা অনেক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রেই সম্ভব হয় না। আমি অনেকের মুখেই শুনেছি যে সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি, স্কুলে ভর্তি হতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু টাচউড, আল্লাহর আশীর্বাদে, আল্লাহর কৃপায় সেটা কিন্তু আমার সঙ্গে হয়নি। আমি স্কুলে খুব সহজভাবেই ভর্তি হয়েছি এবং নর্মাল স্কুলগুলোতেই পড়াশোনা করেছি। আর আমার ফ্যামিলি আমার পড়াশোনার দিকে খুবই আগ্রহী ছিলেন, কারণ আমার ফ্যামিলি সবসময় চাইতেন যে আমি পড়াশোনা করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি, একটা চাকরি যেন পাই, কারোর উপর যাতে ডিপেন্ডেন্ট না হতে হয় আমাকে। না, আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, সোশ্যাল সায়েন্সের আন্ডারে। ইয়েস। চোখ দেখে বলতে পারি কি নিয়ে পড়াশোনা? ওকে। সব সময় নয়। স্কুলে যখন আপনি গেছেন সেই সময় স্কুলের বাচ্চাদের কাছ থেকে, সহপাঠী বা পাঠিনীদের কাছ থেকে সেই অর্থে কি ভালো ব্যবহার এসেছিল নাকি মনে হয়েছিল কোথায় যাবে? না, দেখুন, যখন আমি ছোট ছিলাম তখন যে আমার মধ্যে একটা প্রতিবন্ধকতা রয়েছে সেটা কিন্তু আমার সেরকম ধারণা ছিল না যে আমি অন্যদের থেকে আলাদা, যে ও চলতে পারছে আমি কেন চলতে পারছি না। এই বিষয়টা আমার মনে কিন্তু সে সময় আসতো না যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। হ্যাঁ, কিন্তু আমার জানি না আমার বন্ধুরা মন থেকে মনে মনে কি চাইতো কি না চাইতো, কিন্তু কখনোই তারা আমার সঙ্গে কখনোই আমাকে এটা প্রমাণ করার চেষ্টা করেনি যে আমি তাদের থেকে আলাদা। সবসময় আমি তাদের কাছ থেকে ভালো বন্ধুত্ব পেয়েছি, অনেক সুযোগ সুবিধা পেয়েছি। তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। এমনকি স্কুলে যখন ছুটি হয়ে যেত তো কিছু কিছু আমার ফ্রেন্ড ছিল যারা যতক্ষণ না পর্যন্ত আমার প্যারেন্টস যেত অথবা যতক্ষণ না পর্যন্ত যে রিক্সা কাকু আমাকে স্কুলে নিয়ে যেতেন তিনি যেতেন, ততক্ষণ তারা আমার জন্য অপেক্ষা করতেন যে যখন নিতে আসবে তখনই আমরাও যাব। তো বন্ধুদের, স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা ছিল আমার সঙ্গে, আমার যারা সহপাঠী ছিল, তাদের কাছ থেকে আমি সবসময় সাপোর্টই পেয়েছি। কবে থেকে মনে হলো যে আপনার প্রতিবন্ধকতার যে লড়াইটা সেটা সবার সঙ্গে শেয়ার করে নিতে হবে, সবার পাশে দিতে হবে? এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হলেন কবে থেকে? এনএবল ইন্ডিয়ার সঙ্গে আমি যুক্ত হয়েছি 2023 সালের জানুয়ারি থেকে। তার কারণ দেখুন, যেহেতু আমি হিস্ট্রি নিয়ে মাস্টার্স করেছি, তারপরে বিএড করেছি, তো আমার প্রথম গোলসই ছিল যে আমি টিচিং লাইনে যাব, মানে শিক্ষকতা করব।
তো সেই কারণে আমি এসএসসি এক্সামও দিয়েছি, স্কুল সার্ভিস কমিশনের এক্সাম, মানে স্কুল সার্ভিস কমিশন, তারপরে কলেজ সার্ভিস কমিশনের এক্সাম দিয়েছি। তো আমার লক্ষ্যই ছিল টিচিং। বাট যখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার উদ্দেশ্য শিক্ষকতা করা, কিন্তু জীবন তো আর একদিকে বেঁধে থাকে না, যখন সেক্ষেত্রে আমি সফলতা পাচ্ছি না, তখন আমি আমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে নিলাম। আমি ভাবলাম যে শুধুমাত্র বাড়িতে বসে থেকে একটা লক্ষ্যর পিছনে ছুটলেই হবে না, যেহেতু আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই এটা শুধুমাত্র যে আমাকে সরকারি চাকরি করেই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এমন কিছু না, আমি অন্য কোনো কাজও তো করতে পারি। তখন আমি বিভিন্ন অর্গানাইজেশন সেক্টরগুলির সঙ্গে যোগাযোগ করতে লাগলাম। তো এইভাবে যোগাযোগ করতে করতে আর তার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে টিউশন পড়াতাম আর পার্ট টাইম জবও করছিলাম। তো এই যোগাযোগ করতে করতে এনেবেল ইন্ডিয়ার সঙ্গে আমার পরিচয়, এবং সেখানে আমাদের বাণী প্ল্যাটফর্ম, যার ইভেন্টে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এই আমাদের বাণীর জন্যই একজন এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট বেরিয়েছিল, তো সেখানে আমি অ্যাপ্লাই করি, আর তারপরে আমার ইন্টারভিউ হয়, সিলেকশনও হয়ে যায়, ও আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কাজ করছি। তো আমার এখন মনে হয় যে আমার যে গোলটা ছিল যে আমি টিচিং লাইনে যাব, তো আমার মনে হয় সেখান থেকে যে আমি এনেবেল ইন্ডিয়াতে কাজ করছি, চাকরি করছি, প্রতিবন্ধী ব্যক্তি, একজন প্রতিবন্ধী হয়ে অন্য প্রতিবন্ধীদের সঙ্গে কাজ করছি, জানতে পারছি অন্য প্রতিবন্ধীদের সম্পর্কে, তো আমার কাছে মনে হয় এটা আমার কাছে বেশি গর্বের বিষয়। হ্যাঁ, চাকরি এনেবেল ইন্ডিয়া। আমি পরিচয়টা কি দেবো কি, আমার স্যার স্বাগত সিনহা, আমরা একই টিমে কাজ করি, একই অর্গানাইজেশনে একই টিমে কাজ করছি। তো উনি মধ্যপ্রদেশ থেকে এসেছে। स्वागत जी, आपका हार्दिक स्वागत है कथामुख में। धन्यवाद। I'm not a very good speaker in Hindi, but I try to speak Hindi. So, what is the foundation of Enable India, and how you describe the situation of Madhya Pradesh, and how you describe the situation of West Bengal in the perspective of your work? धन्यवाद। So, see, everybody has everybody wants to live with dignity, whether normal or person with disability. तो इनेबल इंडिया इस चीज़ को बहुत प्रमोट करता है, और सेंट्रल व्यू में है कि एवरी PWD should live their life with dignity. And obviously in our office the ratio is 60-40, means 60% PWD and 40% non-PWD, and we both work together with in very friendly manner. Okay, when I say friendly manner, don't misjudge कि हम प्रेशर कम देते हैं या बहुत सिंपल काम करते हैं. No, pressure is exactly same. Pressure is nothing. We always give the pressure. Okay, that is very great. That is No. a part joke. And here we don't feel like boss or junior. We work together as a colleague, as a friend. But yes, work-wise, she is brilliant, and her commitment is like she can go anywhere, like for job or for whatever. And the one very positive thing is she has very smiling face all the time. Whenever she has some lot of pressure that she didn't tell, but her face is smiling face. So I want to see every morning her face, which gives me positivity. What is the aim of Enable India? See, How you are facing the challenge of today's disability problems? Right. So aim is Enable India, as I said, every person, every PWD should live life with dignity. And this dignity will come when you are fully, I can't say fully dependent, but yes, minimally you should have some independent thing in your life. Correct. And the thing what I see, people are not aware in remote places regarding their future. Still family thinks as a burden. If they have PWD child, they think he's a burden or she's a burden, because they don't know. They are
not they didn't come in front of any walking PWD or any place where the PWD is role model. So awareness is less. That's why their thinking is different. And if this type of awareness, and she should be like role model, if we show her positivity, her successful life to PWD family in our society, definitely things will improve and mindset will also change. কিছু কিছু মানুষ হন যারা বহুমুখী নদী পরিকল্পনার মতোই বহুমুখী বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকেন। তেমনই এক ব্যক্তিত্ব চন্দ্রনাথ বাবু, যাকে আমি প্রথম দেখেছিলাম ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুল বাঁচাও কমিটির আন্দোলনে আগুনের পরশমণি হয়ে জ্বলে উঠতে, স্লোগান দিতে। আবার আজকে এখানে আমরা দেখছি যে তিনি রয়েছেন প্রতিবন্ধীদের লড়াইকে আরও নতুন দিশায় নিয়ে যাওয়ার জন্য। চন্দ্রনাথবাবু, এই যে আমার বাণীর সঙ্গে আপনার সম্পর্ক, এই সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করবেন? বিষয়টা হচ্ছে এনেবল ইন্ডিয়া দীর্ঘদিন থেকে সমস্ত ধরনের প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করছে এবং তারা গ্রামান্তরের প্রতিবন্ধী মানুষদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের বাণী নামে একটি সোশ্যাল নেটওয়ার্ক সিস্টেম চালু করেছেন এবং সেই নেটওয়ার্ক সিস্টেমের খবর আমি এনেবল ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখান থেকে জানতে পারি। তারপর আমি যোগাযোগ করি। একজন ডিসেবিলিটি কনসালটেন্ট হিসেবে আমার মনে হয়েছিল যেটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যাতে করে আমি আবার ওদেরকে গোটা পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার মানুষের কাছে বা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী প্রতিবন্ধী মানুষ আছেন তাদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে এই সমস্ত প্রতিবন্ধী মানুষ তাদের সমস্যা কথা অকপটে বলতে পারেন এবং তার সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। এবং এক্ষেত্রে এনেবল ইন্ডিয়া চমৎকার কাজ করছে। আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে ওদের সহযোগিতা করার চেষ্টা করি, এই মাত্র। গল্পের ভুবনে আমরা দেখছি নতুন নতুন মেঘ আসছে এবং উন্নয়নের কল্পনা আরও সঞ্জীবিত হচ্ছে। সেই অমর্ত্য সেন আমাদের বারবার বলেছিলেন উন্নয়নের রাজনীতি এবং অর্থনীতির কথা। ফলে এই যে প্রতিবন্ধকতা আক্রান্ত মানুষদের নিয়ে যে কর্মযজ্ঞ চলছে, সেটাকেও আমরা একটা উন্নয়নের সমাজনীতি বলতে পারি। আপনার নামটা কাইন্ড? আমি কল্লোল ঘোষ, থ্যাংক ইউ। আমি কল্লোল ঘোষ, সাধারণ সম্পাদক, সমাজ উন্নয়ন কেন্দ্র। এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের বাণী একটা লড়াই করার চেষ্টা চালাচ্ছে। এই লড়াইয়ের পেছনে সমাজ উন্নয়ন কেন্দ্রের ভূমিকাটা কি? সমাজ উন্নয়ন কেন্দ্র ইটসেলফে সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন। আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে সার্ভিসগুলো একজন যেন ডোর স্টেপে আমরা পৌঁছে দিতে পারি। সেই ডোর স্টেপে পৌঁছানোর জন্য যেসব মানুষ এবং যে সমস্ত সংস্থা আমাদের কাছে আসে এবং সেম লাইক মাইন্ডেড অর্গানাইজেশন যাদের থট প্রসেসটা অনেকটাই আমাদের সঙ্গে মিলে যায়, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। এবং সেই রকমই একজন মানুষের সঙ্গে আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে আলাপ, তিনি হচ্ছেন প্রফেসর চন্দ্রনাথ সাহা। উনি আমাদের প্রতিবন্ধী ফিল্ডে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক বছর ধরে, বিশেষত যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড, যাদের দৃষ্টিশক্তির সমস্যা, তাদের জন্য উনি আছেন। এছাড়াও অন্যান্য প্রতিবন্ধকতার সঙ্গেও উনি আমাদের সাহায্য সহযোগিতা করছেন। উনিই প্রথম আমাদের এনেবল ইন্ডিয়া বলে একটি সংস্থার কথা বলেন, যেটা প্যান ইন্ডিয়া বেসিস কাজ করে, দেশের বিভিন্ন রাজ্যে কাজ করে। উনি বলেন, দাদা যদি আপনি কাজ করতে চান, এনেবল ইন্ডিয়ার একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আছে, যেটা আমাদের বাণী, যার মাধ্যমে অনেক প্রতিবন্ধী মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, সেটা চিলড্রেন হোক বা পিডাব্লিউডি হোক, চাইল্ড উইথ স্পেশাল নিডস অথবা পিডাব্লিউডি যেটাকে বলি আমরা। দেখলাম প্ল্যাটফর্মটি সত্যিই ভালো এবং যুগোপযোগী, এবং অনেক ইনফরমেশান তাদের কাছে পৌঁছোয় না। আমরা সব স্ক্যাটার্ড ওয়েতে কাজ করি, কিন্তু ওনারা এনেবল ইন্ডিয়া একটা ইন্ডিয়া বেসিস একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন এবং এটা খুব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। তাই জন্য আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে তাদের পাশে থাকার। একদমই। এবং আমাদের সুন্দরবন বেস যেসব এলাকা আছে, আমরা বর্ধমানে রিমোটে কাজ করি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যেসব ট্রাইবাল বেল্টে যারা আদিবাসী আছে, যারা এরকম শারীরিক মানসিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে, তাদেরও যদি ভার্চুয়ালে আমরা প্ল্যাটফর্মে আনতে পারি।
এই ক্ষেত্রে আদিবাসীদের মধ্যে না শহুরে মানুষদের মধ্যে? না, সে অর্থে আমরা দেখেছি শহুরে মানসিকতা যে খুব বেশি আমরা ডেভেলপ করতে পেরেছি তাও না। এখনও আমি দেখেছি শহরের মানুষদের মধ্যে যখন কোনো ডিসেবল বাচ্চা জন্মায় তখন তাকে খুব লুকিয়ে রাখার চেষ্টা হয়। তার কারণ হচ্ছে একটা স্টিগমা ফিলিং আছে আমাদের মধ্যে। যখন আমার বাচ্চা এইচআই বা হিয়ারিং ইম্পেয়ার্ড হিসাবে জন্ম নেয় তখন আমি স্বীকারও করতে পারি না যে আমার বাচ্চাটা এইচআই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে শহরে বলি বা গ্রামে বলি একটা অনেক ট্যাবুস কাজ করে যে আমি পূর্বপুরুষ বোধহয় একটা কিছু পাপ করেছিল, তার অভিশাপে আজকে আমাদের বংশে এরকম হয়েছে। সেই ট্যাবুসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই স্টিগমার হাত থেকে বাঁচার জন্য আমরা অনেক ক্ষেত্রে লুকিয়ে রাখি। এটা কিন্তু আস্তে আস্তে যেটা হয়, আর্লি আইডেন্টিফিকেশনটাও হয় না, ফলে আর্লি ইন্টারভেনশনটাও হয় না। সেটা আমরা দেখেছি শুধু ট্রাইবাল বেল্ট নয়, নন ট্রাইবাল বেল্টেও একই সমস্যা। তবে অফকোর্স শিক্ষা একটা বড় ভূমিকা নেয়। যদি আমরা শিক্ষার বাণী ছড়াতে পারি, এডুকেশনে বাড়াতে পারি, মানুষজন নিশ্চয়ই এনরিচ হবে, ঠিকঠাক তথ্য যাবে। আমরা এখন সুলগ্না মণ্ডল ভৌমিকের সঙ্গে কথা বলছি এবং নানা নদী যেমন মোহনায় এসে মেশে তেমনি প্রতিবন্ধকতা নিয়ে লড়াইয়ের গল্প তো নানাভাবে চলে, ফলে সেই গল্পকে বোঝার চেষ্টা করছি। এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে আপনার ভূমিকাটা একটু যদি বলেন। নমস্কার। আমার জীবনে প্রথম চাকরি জীবনটাই শুরু হয়েছিল CWSN হোম দিয়ে, মানে অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড বাচ্চাদের হোমে আমি প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করি। এবং সেই কাজ করতে করতে নিজেরও খুব আগ্রহ হয়েছিল যে আমি এদেরকে নিয়ে যদি কোনোভাবে এগোতে পারি কিংবা আগামী দিনে এদের ভাষা যদি শিখতে পারি। তো প্রচণ্ড ইচ্ছা ছিল, তারপরে পরবর্তীকালে হয়তো সেই সুযোগ হয়নি। কিন্তু বর্তমানে আমি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা শিশু কল্যাণ সমিতির সদস্যা এবং চেষ্টা করি এই সমস্ত বাচ্চাদের যদি কোনো জায়গাতে সুযোগ সুবিধা করানো যায় বা তাদের চেষ্টা করি যে কোনো মানে মূল স্রোতে যদি তাদের ফিরিয়ে আনা যায়। এই জন্য আমি নিজেও এখন বর্তমানে মানে ডেফ অ্যান্ড ডাম যাদের যে সাইন ল্যাঙ্গুয়েজ আছে কল্লোলদার সহায়তায় আমি শিখছি এবং বেলগেছিয়াতে নিজে আমি কোর্স করতে শিখতে যাচ্ছি অ্যাজ আ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার হিসেবেও। এবং আগামী দিনে চাই দাদার হাতে মানে পাশে থেকে এবং ভালো যদি কাজ আরও করতে পারি এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে। কারণ প্রতিবন্ধকতাটা কিন্তু কোনো নয়, আমার মনে হয় এরা অনেক বেশি আমাদের থেকে সুস্থ। কারণ আমরা সুস্থ হয়েও কিন্তু এমন একটা কাজ করে ফেলি সেটা কিন্তু মানে অন্যায় হয়ে যায়, কিন্তু এরা আমাদের থেকে অনেক অনেক ভালো বোঝে, অনেক গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো প্রতিবন্ধী মানুষ করে। একদম একদম একদম। কিন্তু তবু আমি বলবো যে প্রতিবন্ধকতাটা কিন্তু কোনো নয় যে না তার কোনো কিছু সে হ্যাঁ হ্যাঁ ভাষা তো প্রথমে আসেনি না, কয়েক হাজার বছর আগে মানুষ মুখা অভিনয় করত, একদম একদম কথা বলতে পারতো না, একদম 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 কয়েক হাজার বছর লেগেছে মানুষকে নিজের কথাটা বলতে, একদম 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 মানুষের কান্নাগুলো আজকে সুর হয়ে একদম একদম। সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আপনার কি মনে হয়? সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে আমার যেটা মানে প্রতি মুহূর্তে উপলব্ধি হচ্ছে যে যদি আমি তাদের আরও কাছাকাছি পৌঁছাতে পারি। হয়তো এতদিন অনেক সময় আমি দেখেছি আমার বোর্ডে পক্সো কেস আসে, যে কেসগুলো সেই বাচ্চারা সেভাবে কথা বলতে পারে না কিন্তু তারা অত্যাচারিত হয়েছে, তারা সেভাবে হয়তো তখন তাদের ক্ষেত্রে কাউন্সিলার দরকার হয়, পুলিশ আমাদের হেল্প চায় যে এমন কোনো কাউন্সিলার দিন যে বাচ্চাটার আমরা কথাটা রিয়েলাইজ করতে পারছি না, তো সেক্ষেত্রে পুলিশ আমাদের হেল্প নেয়। তো আমার মনে হয়েছে ওই কাজ করতে করতেই যে এই ল্যাঙ্গুয়েজটা শেখার ফলে যদি ওই বাচ্চাগুলোর আরও কাছে আমি পৌঁছাতে পারি, যদি তাদের উপলব্ধিটা আমি নিজে আরও উপলব্ধি করতে পারি, তো এই হিসাবেই আমার কর্মকাণ্ড এখন চলছে এবং চাইছি আরও, যেহেতু বাচ্চাদের নিয়ে আমার কাজ এবং শুধু বাচ্চারা নয় আগামী দিনে চাই যে বাচ্চারা কেন এই বাচ্চারাই তো বড় হবে, 18-র ঊর্ধ্বে হবে, তাদেরও পাশে যদি থেকে কোনো ভালো কাজ করতে পারি। প্রতিটা গল্পের মজা থাকে। একটু আগেই এই ভদ্রলোক আমায় বলছিলেন তিনি বোধহয় শব্দ দিয়ে অনেক কিছু করতে পারেন, মজা করেই বলছিলেন। ফলে সেই শব্দের অদ্ভুত মানুষকে আমরা পেয়েছি। আপনার নামটা? আমার নাম বাসুদেব চৌধুরী। তা এই যে পৃথিবীতে এত মানুষ আছে, মানুষ নিয়েই কাজ করা, আমি ছোটোবেলা থেকে ইচ্ছে সেই নিয়ে কাজ করছি। সবাই তো ভালো মানুষকে ভালো করে, সুসময় সবাই আসে, অসময়ে কজন আসে, এই নিয়ে কাজ, এই নিয়ে এগিয়ে যায়, এই নিয়ে আমার সব কিছু। নামটা? আশিস কুমার দত্ত। এখানে অ্যাকচুয়ালি এই ইনেবল ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ আছে যার মধ্যে আমাদের ওয়ানি, ওই পরিপ্রেক্ষে আমি এখানে ইনভাইটেড আছি আর ওই রিপ্রেজেন্ট করছি নিজের অফিসকে আমি।
আপনারা কীভাবে আমাদের বাড়িতে মানে সঙ্গে যুক্ত রয়েছেন বা কীভাবে তাকে হেল্প করেন? আমরা তো এই ফিল্ডেই কাজ করছি, প্রতিবন্ধীদের ফিল্ডেই কাজ করছি সিন্স 1968-তে, যার আন্ডারে আমরা কাজ করি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডাইরেক্টরেট জেনারেল অফ এমপ্লয়মেন্ট, যার অফিস কলকাতাতে আছে, এনসিএসসি ফর ডিএ ফর কলকাতা। আর এই আমি যেখানে এসেছি সমাজ উন্নয়ন কেন্দ্র আছে, এদের সাথে আমাদের টাই আপ আছে, কোলাবোরেশন আছে, আমরা মিলেমিশে কাজ করি প্রতিবন্ধীদের উন্নয়নের জন্যে। তো ওই ইনিশিয়েটিভেই আমি এসেছি এখানে। আর একটা এই আমাদের বাণী যে এনেবল ইন্ডিয়া একে ইনিশিয়েটিভ নিয়ে স্টার্ট করছে, আর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে সমাজ উন্নয়নের কেন্দ্রের দিক দিয়ে, তো ওতেই এসে পার্টিসিপেট করছি। প্লাস আমি আমাদের কি অবজেক্টিভস আছে, আমাদের মিনিস্ট্রির কি অবজেক্টিভস আছে প্রতিবন্ধীদের নিয়ে, ওটা নিয়েও আমরা এই প্রতিবন্ধীদের সম্বন্ধে সামনে আমরা ডিসকাস করেছি। এত অল্প ব্যয় বরাদ্দ কেন প্রতিবন্ধীদের ক্ষেত্রে করা হয়? অর্থাৎ বছরের পর বছর দেখি শিক্ষা স্বাস্থ্যে ব্যয় বরাদ্দ কম, ফলে প্রতিবন্ধীদের উন্নয়নের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ এটা এক্স্যাক্টলি বলা অত ঠিক মনে হয় হবে না, কেন কি গভর্নমেন্টের দিক দিয়ে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে চাকরির ক্ষেত্রে, সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, আর আপনাকে ট্রেনিং ক্ষেত্রে। একটা অ্যাওয়ারনেসের একটা অভাব হতে পারে বলা যেতে পারে, কেন কি আমরাও এখানে ফরলং এরিয়াতে, রিমোট এরিয়াতেও গেছি, তো বাচ্চারা একটা তো লিটারেসিটা একটুকুনি কম আছে, ইভেন মাধ্যমিক বাচ্চারা খুব কম করেছে, ইভেন ওরা করেও নিয়েছে, তো ওই লোক্যালিটির মধ্যেই রয়ে গেছে। আগে বেড়ে কিছু ইনিশিয়েটিভ নিয়ে আগে কিছু ভাবি, কোনো ওদের একটা ক্যারিয়ার ওয়াইজ কিছু একটা এইভাবে কোনো ইনক্লিনেশন আছে, ওইটা আমরা গিয়ে অভাব দেখেছি। তো আমাদের উদ্দেশ্য ওইটাই থাকে যে এটা আমাদের একটা মেন আছে কি আমরা গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করি ওখানে ফরলং এরিয়াতে, তাকি ওদেরকে ম্যাক্সিমাম লোকদের ক্যারিয়ার কাউন্সেলিং গাইডেন্স করা যাক, যাতে ওরা ফুল অ্যাওয়্যার হয়ে যাক।